বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশলাইফ স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। আজকে আমি প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। শুরুতেই এই প্রথম অধ্যায়ে কৃষি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক, অর্থাৎ কৃষিকাজের সাথে কৃষি প্রযুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃষি প্রযুক্তি ছাড়া কৃষিকাজ হয় না। মূলত যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। তাহলে কৃষি প্রযুক্তি বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় কৃষি কাজ করা হয়, যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে বলা হয় কি? কৃষি প্রযুক্তি। অর্থাৎ কৃষিকাজ করার জন্য আমরা যে সকল পদ্ধতি উপায় অবলম্বন করে থাকি, তো এই প্রক্রিয়াটাকে বলা হয় কি? কৃষি প্রযুক্তি। প্রতিটি কৃষিকাজের সাথে সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তির সম্পর্ক রয়েছে। বর্তমানে কৃষি আর শুধু পারিবারিক খাদ্য সংস্থানের বিষয় না। যে পূর্বে এক সময় দেখা গিয়েছিল যে মানুষ তার পরিবারের চাহিদা মেটানোর জন্য ধান, পাট, বিভিন্ন শাকসবজি চাষ করত, কিন্তু এখন আর তা পারিবারিক খাদ্য সংস্থানের বিষয় না। এখন দেখা যায় যে পরিবারের খাদ্য চাহিদা মিটিয়ে পরবর্তীতে অন্যান্য দেশেও খাদ্য রপ্তানি করা হয়। এটা এখন ব্যবসায়িক পেশায় উন্নীত হয়েছে। আগে কৃষি বলতে জমি হাল চাষ করে বীজ বুনে ঘরে ফসল তুলে বছরের খোরাক সংগ্রহ করাকে বোঝাতো। আগে একটি পরিবারের খাদ্য সামগ্রী সংগ্রহ করার জন্য বীজ বুনে ঘরে ফসল তোলাকেই বোঝানো হতো কৃষি। কিন্তু এখন কৃষির প্রতিটি কাজে প্রযুক্তি ব্যবহারের খরচাদি ও ফসলের বাজার মূল্যের মাপকাঠিতে আয় ব্যয় হিসাব নিকাশ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিকে মূল্যায়ন করা হয়। তাহলে বর্তমানে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিকে মূল্যায়ন করা হয়। কৃষি আগের মতো আর পারিবারিক সীমাবদ্ধতার মধ্যে নেই, এখন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে এটাকে মূল্যায়ন করা হয়। তাই এখন কৃষি সমস্যা যেমন জটিলতর হচ্ছে, তেমনি কৃষি বিজ্ঞানীরাও উচ্চতর জ্ঞান সমৃদ্ধ কৃষি প্রযুক্তির উদ্ভাবন করছে। পূর্বের শ্রেণীগুলোতে আমরা কৃষিকাজের নাম, সংশ্লিষ্ট প্রযুক্তির নাম, কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের বিষয়াদি শিখেছি। নবম দশম শ্রেণীতে আরও এক ধাপ এগিয়ে জমির প্রস্তুতি, উর্বরতা বৃদ্ধি, ফসল ভিত্তিক মাটির বৈশিষ্ট্য, ভূমিক্ষয় রোধ, বীজ সংরক্ষণ, রোগবালাই দমন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি বিষয় এবং সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে আমরা জানব। অর্থাৎ আমরা কৃষি প্রযুক্তিগুলো সম্পর্কে জানব। এ পর্যায়ে প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন। মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। যে আমাদের মাটি এবং পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন করতে হবে। মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। যে আমরা জানি এই ফসল উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে একটি অন্যতম উপাদান বা মাধ্যম হচ্ছে মাটি। কারণ মাটি ছাড়া কিন্তু কোনো প্রকার ফসল উৎপাদন করা তেমন সম্ভব না, অবশ্যই মাটির প্রয়োজন। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। অর্থাৎ আমি কোন ফসল উৎপাদন করবো এটি নির্ভর করে মাটির বৈশিষ্ট্যের উপরে। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস। তাহলে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস কোনটি? মাটি। সব মাটিতে সব ফসল জন্মায় না, যেমন ধান গাছ কাদা মাটি বা কাদা দোআঁশ মাটি পছন্দ করে, অপরদিকে বাদাম, বেলে বা বেলে দোআঁশ মাটি পছন্দ করে। তবে বাংলাদেশের মাটি পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার পরিধারা সৃষ্টি হওয়ার কারণে সব ধরনের ফসলই কম বেশি জন্মায়। অর্থাৎ আমাদের দেশের মাটিতে প্রায় সব ধরনের ফসলই কম বেশি জন্মায়।
বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধূলিময় ও কর্ষণযোগ্য। কর্ষণযোগ্য মানে হলো চাষযোগ্য, যে চাষ করা যায় এরকম। মাটি বলতে তাকেই বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে। তাহলে সাধারণত আমরা মাটি বলতে বুঝি যেখানে ফসল জন্মায়, যেখানে গবাদি পশু বিচরণ করে, এটাকেই আমরা সাধারণত মাটি বলতে বুঝে থাকি। একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি ঝটপট বলে থাকেন যে ভূত্বকের গভীরে যতটুকু লাঙলের ফলা পৌঁছে। লাঙলের ফলা বলতে বোঝায় যে লাঙলের যে ধারালো অংশটুকু, সেটাকে বোঝানো হয় লাঙলের ফলা। লাঙলের ধারালো অংশটাকে বলা হয় লাঙলের ফলা। এরকম যদি একটা লাঙল হয়, তাহলে এই যে এইখানে থাকে ধারালো অংশটা, এই ধারালো অংশটাকে বলা হয় কি? লাঙলের ফলা। তাহলে লাঙলের ফলা যতটুকু অংশ পর্যন্ত লাঙলের ফলা পৌঁছে, ততটুকু অংশকে বলা হয় কি? মাটি। এটা কার মতে? কৃষকের মতে। আমি আবারও বলছি যে ভূত্বকের গভীরে যতটুকু লাঙলের ফলা পৌঁছে, যা ফসল উৎপাদনের উপযোগী, তাই মাটি। তাহলে মাটির এই সংজ্ঞাটি কৃষকের ভাষায়, অর্থাৎ কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীরে, অর্থাৎ মাটির উপরের থেকে 15 থেকে 18 সেন্টিমিটার গভীরে, অর্থাৎ নিচ পর্যন্ত স্তরকে মাটি বলা হয়। অতএব ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য এই স্তরেই নিহিত। তাহলে ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্যগুলো ভূত্বকের 15 থেকে 18 সেন্টিমিটারের মধ্যে থাকে মাটির বৈশিষ্ট্যগুলো। আগে বলা হয়েছে যে বাংলাদেশের মাটিতে অল্প বিস্তর সব ফসলই জন্মে, কিন্তু সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য একরূপ নয়। তাই দেখা যায় কোথাও ধান, কোথাও গম, কোথাও আলু, আবার কোথাও পাট ভালো হয়। নিচে বিভিন্ন ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। এখন আমরা জানবো যে মাটির বৈশিষ্ট্য অনুযায়ী কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো জন্মায়, কারণ সব মাটিতে সব ধরনের ফসল ভালো জন্মায় না। শুরুতেই আমরা জানবো ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, অর্থাৎ ধান চাষ করার জন্য কি ধরনের মাটির প্রয়োজন হয়। তাহলে শুরুতে আমরা জানবো ধান চাষের জন্য উপযোগী মাটির বৈশিষ্ট্য, এটা সম্পর্কে আমরা শুরুতেই জানবো। কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। কঙ্কর বলতে বোঝানো হয় পাথর মিশ্রিত মাটি। এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। নদ নদীর অববাহিকা ও হাওর বাওয়ার এলাকা যেখানে পলি জমে, সেখানেও ধান ভালো হয়, অর্থাৎ পলি অঞ্চলে ধানের ফলন ভালো হয়ে থাকে। প্রকারভেদে উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতে ধানের চাষ করা যায়। তবে উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতে ধানের চাষ করা যায়। যেমন নিচু জমিতে বোরো ও জরি আমন চাষ করা হয়। তাহলে নিচু জমি যেখানে পানি উঠে, সেখানে সাধারণত বোরো ধান এবং জরি আমন ধান চাষ করা হয়। মাটির অম্লাত্মক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষে অনুকূল। তাহলে মাটি যদি অম্লাত্মক হয়, সেক্ষেত্রে তা ধান চাষের অনুপযোগী হয়ে পড়ে। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়। তাহলে মাটিতে যদি জৈব পদার্থ কম থাকে, সেক্ষেত্রে কম্পোস্ট সার ব্যবহার করে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করা যায়। মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। তাহলে ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য হবে এরকম যে এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য ভালো। হতে পারে জমি উঁচু, মাঝারি বা নিচু, কারণ জমির অবস্থা অনুযায়ী বিভিন্ন জাতের ধান চাষ হয়। তারপর মাটিতে কি জৈব পদার্থ থাকতে হবে, নাইট্রোজেন, ফসফরাস, অর্থাৎ উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো প্রয়োজন, সেগুলো মাটিতে থাকতে হবে। এই উপাদানগুলো যদি থাকে, তাহলে সেটা ধান চাষের জন্য উপযোগী মাটি। এর পরবর্তীতে আমরা দেখব গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী। মাঝারি নিচু জমিতেও গম চাষ করা হয়। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। আমি আবারও বলছি, গম চাষের জন্য ভালো মাটি হলো দোআঁশ বা বেলে দোআঁশ। এঁটেল দোআঁশ মাটিতেও গমের চাষ হয়।
বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। উত্তরাঞ্চলের জেলা বলতে বোঝায় যেমন দিনাজপুর, রাজশাহী, রংপুর, এই জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। এছাড়া ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুরেও গমের আবাদ হয়। বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না, বিশেষ করে হাওর বাওর ও বিল অঞ্চলে গমের আবাদ করা হয় না। তাহলে হাওর বাওর ও বিল অঞ্চল মানে নিচু অঞ্চল যেগুলো, সেগুলোতে গমের আবাদ করা হয় না। যে মাটিতে পিএইচ বলতে বোঝায় যে মাটির অম্লাত্মক ও খারাত্মক অবস্থা, এটাকে বোঝায় পিএইচ, মাত্রা 6 থেকে 7 সেসব মাটিতে গম ভালো হয়। তাহলে গম ভালো হওয়ার জন্য মাটির পিএইচের যে মাত্রা, মাটির পিএইচের মাত্রা সেটা হতে হবে কি 6 থেকে 7 এর মধ্যে হলে সেখানে গম ভালো হবে। তাহলে আমরা গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য জানতে পারলাম যে সাধারণত উঁচু এবং মাঝারি উঁচু জমি হতে হবে এবং দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি হলে গম চাষের জন্য উপযোগী হয় এবং মাটিতে পিএইচের পরিমাণ থাকতে হবে 6 থেকে 7। এর পরবর্তীতে আমরা পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য জানব। পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য: 1. ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পরিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে। তাহলে পাট ভালো জন্মে কোথায়? পরিবাহিত উর্বর সমভূমি। নদীবাহিত গভীর পলিমাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতেও পাট ভালো জন্মে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পাট চাষের জন্য উপযোগী হলো পলিমাটি, পলিমাটিতে পাট ভালো হয়। এছাড়াও নদীবাহিত গভীর পলিমাটি পাট চাষের জন্য উপযোগী, আর পাট চাষের মাটি দোআঁশ বা বেলে দোআঁশ মাটি।